खैयो दाख्रि दाख्रि मायाव खैयो हयसे चिनी आसाखै जामुं भेराइटि और फुलुकजाक खायसे मुया बिसिङो एन्डु मानमानि आमरो बिनिoro खावजागु ini pok bahanno podre pod bahikai songnani jatang rok bahikai khlainani jakhai tarpore wak bahan hangjak rok sikambuk rok alai mane jamung ta muidu khlairi re kaise जोंहासो गोबां जामुं podre pod sai tongnai borok rok bobidhanga chini जामुं chini bukuchong binioro at dal bidal जामुं chini indigenous ibrasarni जामुं no borok oro hangmani bisingti omo demonstration no borok klai dogo जोङो टेस्टिं खालायदिनि सागा जों टेस्ट खालाया जों पाइनो oro टेस्ट खालायनो we will not test in free of cost oro chini DWF ni Siklirok tongo hese je borok debo sana nangnai borok baga mote gam gamo stall ro hese जों jara already kiting sa khilik jak oro chin bagi omok kabang jatai hese ang belai tongthokon dirokno sir o mela koidin cholnai mo tini bai khanang nai এবং this goes successful mo high chini food festival no ego subdivision level no building bar even planning of kana ni porebo te sal nei mo extend nai এবং mo jodi successful kai jeng humlung hai jaga bo khlaina uchi dolai ro khlaina uchi tego dal bidal samu
Mary Tripura, number 1629, Mary Tripura, আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরি ত্রিপুরা 1629, অভিষেক দেববর্মা, দিশা রয়, দিশা রয় 355, সায়ন দেববর্মা 357, অরূপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, প্রীতম পাল 359, প্রীতম পাল, নবজিৎ রয় 352, নবজিৎ রয়, বিনীতা ভট্টাচার্য 367, দীপঙ্কর দে 368, রথিন বৈরাগী 371, প্রণব দত্ত 373, প্রণব দত্ত, ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বিথিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407, দেবব্রত দাস 420, বিশ্বজিৎ চক্রবর্তী 426, রাজীব রঞ্জন মন্ডল 422, রেশমা বণিক 429, রেশমা বণিক।
দেবরূপক পালি, কৈলাসহর, রাজীব ঘোষ, রাজধরনগর, জামজুরি, মেঘাশ্রী, রায়চৌধুরী, রামনগর, দিগ্বিজয় দেবনাথ, সালেমা, হরলাল ভৌমিক, গঙ্গাগতিবর মোহনপুর, প্রীতম দেবনাথ, দুর্গানগর, অভিজিৎ দাস, বাগবের, তুলসীপুরা, জয়ব্রত দেবনাথ, ধর্মনগর, অশিস পাল, রাম ফুলকুমারী, উদয়পুর, পার্থ দেবনাথ, জগৎপুর, নিয়ার কালীবাড়ি, সুব্রতম, সুপ্রীতম নন্দী, শ্রীনগর, এডিনগর,
দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয় তাহলেও পর্যাপ্ত হবে না যদি যদি স্বাবলম্বী না হয়। প্রচুর টাকা দেয় স্বাবলম্বী না, সেজন্য আমরা স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এই জলের উদ্যোগ গ্রহণ করছে এবং কৃষিক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের রাজ্যে কত জায়গা আছে? আমাদের রাজ্যের জায়গা আছে 10,49,000 হেক্টর। তাহলে কি সব জায়গায় আমরা কৃষি করতে পারি না? কতটুকু করতে পারি? এই যে বলছি 100-র মধ্যে মাত্র 24% জায়গাতে কৃষি করতে পারি। জায়গা আছে প্রচুর, কিন্তু 10,49,000 হেক্টরের মধ্যে 24% অর্থাৎ 2,55,000 হেক্টরে কৃষিযোগ্য জমি। তো আমাদের রাজ্যে 22 সালে
মোট লোক সংখ্যা কত? 41,84,000। আমাদের খাদ্যশস্যের মোট চাহিদা কত? 9,45,000 মেট্রিক টন। এই যে আমরা বলছি টাকা দাও টাকা দাও টাকা দাও, সবাইকে টাকা দিলে ভাত কেন চলছে? ব্যবসা করা বলে না। কৃষকরা যদি মনে করে আমি চাষ করব না, তাহলে এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় বাড়ানোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কারণ সেজন্য কৃষি জমির সাথে যুক্ত থাকে এবং আমাদের আগামী দিন যেন আমাদের এই জন্যই কৃষকরা কারা? অন্নদাতা। এখানে বসে আছে, আমি কি কৃষক? কে খাওয়া দিচ্ছে না? আপনারা কজন কৃষক আমি জানি না। কৃষকরা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আপনাদেরকে অস্তিত্ব সংকটে বুঝবে। তো আমাদের সরকারের মূল জিনিসটা হলো, আমরা আমাদের রাজ্যে বর্তমানে আপনাদের জানার জন্য বলছি, আমাদের রাজ্যে যে আপনাদের জানা থাকা দরকার, আমরা বহু আমাদের রাজ্যের পুরোটো কিন্তু আমরা কিন্তু এখন আত্মনির্ভর হইনি, কৃষিতে ধীরে ধীরে এগোচ্ছি। আমি যদি বলি যেমন দক্ষিণ ত্রিপুরা, আপনারা কিছুদিন পরে জয়েন করবেন। আমার বোধ হয় 24 নভেম্বর মধ্যে আমার বোধ হয় সমাধিত বোধ হয় এই দিয়েছে। সাউথ ত্রিপুরা কত লোক আছে? 4,98,000। সেখানে খাদ্যশস্য কত দরকার? 1,12,000 মেট্রিক টন। তারা উৎপাদন করছে কত? দক্ষিণ ত্রিপুরার মানুষ 1,46,000। তারা সাধারণ 34,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে। আসলে গোমতী কত লোক? 4,97,000 মানুষ। কত দরকার? 1,12,000 মেট্রিক টন বছরের দরকার। কত উৎপাদন করছে? 1,35,000 মেট্রিক টন। 23,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে প্রয়োজনের তুলনায়। এবার আসুন জমায় লোক হল 4,15,000। দরকার কত? 94,000 মেট্রিক টন খাদ্যশস্য। তারা করছে কত? 99,000 মেট্রিক টন তারা করছে। তারা 5,000 মেট্রিক টনের মতো তারা বেশি করছে। নর্থ 4,56,000 মানুষ। দরকার কত? 1,04,000 মেট্রিক টন। করছে কত? 82,000 মেট্রিক টন। তাই স্বাবলম্বী নয়। তাহলে নর্থ ত্রিপুরা স্বাবলম্বী নয়। আরো 22,000 মেট্রিক টন উৎপাদন করতে হবে। যে জায়গা আমার পাবে না, আমি চান থেকে টাকা আনতে পারবো না, বাংলাদেশ থেকে টাকা আসবে না। এই জায়গার মধ্যে আমাকে আধুনিক পদ্ধতিতে, বিজ্ঞান পদ্ধতিতে আমাদের কৃষি দপ্তর, হর্টিকালচার এবং কৃষক দপ্তরে আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের লোক দরকার। 3,32,000 মানুষ। তাদের দরকার কত? 75,000 মেট্রিক টন। উৎপাদন করতে কত? 69,000। তারাও স্বাবলম্বী না। এবার গোয়ায় তাদের লক্ষ্য তো 3,73,000 মানুষ। দরকার 84,000। তারা অনেকটা কাছে চলে এসেছে। 81,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। আরো 3,000 মেট্রিক টন সঙ্গে। পশ্চিম ত্রিপুরা যেহেতু শহর বেশি, সেখানে 10,37,000 মানুষ। উৎপাদন হচ্ছে দরকার 2,14,000 মেট্রিক টন। মাত্র 88,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। এই যে জিনিসগুলি, এই জন্য বলছি আত্মনির্ভর হতে হবে। আমি কিন্তু পয়সা পাবো, বেতন পাবো, প্রচুর হবে, প্রচুর টাকা দিল, কি খাবে? টাকা চুরিয়ে খাবে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই গুরুত্ব দেওয়ায়, কৃষিকে গুরুত্ব দেওয়ায়, আপনারা জানেন সারা ভারতে 4 বছর ধরে 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে। 81 crore 4 বছর ধরে।
ত্রিপুরাতে 2473 মানুষ প্রতি মাসে 5 কেজি করে মোটা কিছু চাল পাচ্ছে। এটা কি কৃষি আত্মনির্ভর বলেই আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা সেকেন্ড পজিশনে বর্তমানে ইন্ডিয়া, আমরা আজকে আমাদের সাথে অন্য একটা দেশ আমাদের বেশি আছে। আমাদের আত্মনির্ভর হতে হবে এবং এই জন্য সরকার আমরা চেষ্টা করছি। এবং আমাদের জায়গা কিন্তু ভালো, আমাদের জায়গা কিন্তু ভালো, আমাদের কম জায়গার মধ্যে যেমন আমরা অল ইন্ডিয়াতে। এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি শ্রী জে কে সিনহা মহোদয়, মঞ্চে আসীন আছেন আমাদের ডিজি সাহেব, এখানে উপস্থিত আছেন শ্রী অমিতাভ রঞ্জনজি, এবং আমার সামনে এখানে সমস্ত যারা অফিসিয়ালরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন বা কর্মচারীবৃন্দ যারাই এখানে আছেন, এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও এখানে আছেন, এমএলএ, আমাদের পবিত্র বিধানসভার সমস্ত বিধায়ক বিধায়িকারাও এখানে উপস্থিত আছেন, কর্পোরেটররা আছেন এবং যারা দূর দূরান্ত থেকে এখানে আজকের এই কর্মসূচিতে এখানে যোগদান করেছেন, বিভিন্ন ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের সমাজকর্মীরা এখানে যারাই উপস্থিত আছেন এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর যে একটা অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে রাখা হয়েছে, আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটাবার এই যে মাটির উপর দিয়ে আমরা চলি আসি, আমরা একটাবারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই, যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির, সেখানে এনে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা উনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু এখন করছি। আমরা মানুষ কিন্তু বুঝতে পারছে। আজকে এখানে আমরা যে পঞ্চপ্রাণের যে প্লেজ আমরা এখানে নিয়েছি, যেটা আমাদের সিএস সাহেব বলেছেন যে এটা মাথায় রেখে আমাদের আগামী দিন সবসময় চলার পথে আমাদের যেন পাথেয় হয়। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের যে দেশ, এই দেশকে আমরা কোথায় আছি, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি সব জায়গায় একটা কথাই আমরা বলি যে অনেক সময় আমরা when we are attacked then we are united,
যখন পাকিস্তান বা চাইনা আমাদের অ্যাটাক করে, তখন আমাদের দেশাত্মবোধের যে চেতনা ভাবনা তখন আমাদের মধ্যে আসে। কিন্তু যখন আমরা শান্তিতে থাকি তখন কিন্তু এই জিনিসটা আসে না। তো সেটা আমরা সবসময় যাতে যে ইউনাইটেড থাকার যে বিষয়, আমাদের দেশের জন্য আমাদের কাজ করতে হবে, ফার্স্ট কান্ট্রি, তারপরে অন্য কিছু, এই যে বিষয়, এবং যারা আমাদের যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, যে গণতন্ত্রকে আমরা এখানে রক্ষা করে আমরা চলতে পারছি, তাদেরকে স্মরণ করা, যারা বলিদান হয়েছেন বিশেষ করে তাদেরকে স্মরণ করা। এই মাটির জন্য ওরা বলিদান হয়েছেন, এর জন্য আজকে মেরে মাটি মেরা দেশ এই যে কার্যক্রম এখানে রাখা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। হর ঘর তিরঙ্গা, আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা যখন সেই প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছে, আমরা এর আগেও বহুবার, আমরা সবসময় 15 আগস্ট, 26শে জানুয়ারি, সেগুলোতে আমরা পতাকা উত্তোলন আমরা এগুলো করে থাকি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে না, এবার সমস্ত মানুষ, জনসাধারণ নিজের পয়সা দিয়ে ফ্ল্যাগ কিনবে এবং প্রতিটা ঘরে, প্রতিটা স্কুলে, সব জায়গায় এই পতাকা নিয়ে পতাকা উত্তোলন করবেন 15 আগস্টে, সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। যখন এই প্রোগ্রাম হয় সরকারিভাবে, আমরা বসি বিভিন্নবার, বিভিন্ন সময়ে আমরা মিটিং করি, কিন্তু যতক্ষণ ধরে সাধারণ মানুষের মধ্যে না আসবে সেটা কিন্তু কোনোদিন সাকসেস হয় না। এবং সেইভাবে কিন্তু আজকের এই যে প্রোগ্রাম আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং সুন্দর প্রসেশন করে এখানে এসেছেন। আমি যারা আজকের এই যে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য এখানে আমাদের সরকারি দপ্তর থেকে আরম্ভ করে, আইসিএ ডিপার্টমেন্ট থেকে, লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে যারাই অন্যান্য সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবীরা এখানে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আগামী দিন এই ধরনের কোনো প্রোগ্রাম যদি হয়, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবসময় বলি, এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। শুধু রাজ্য, প্রতিটি রাজ্য যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে। আমরা এর আগেও এখানে বলা হয়েছে যে যেসব প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীজির, যে সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম, যেখানে ফলগ্রাম তৈরি হয়েছে, এখানে যারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা স্মরণ করে সেখানে ওদের নাম খোদাই করা হয়েছে। সেই কর্মসূচিও আমরা এত সুন্দরভাবে আমরা করেছি। তাছাড়া এর আগে আমরা 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম, যেটা আমি একটু আগে বললাম, প্রতিটা যে সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে আমরা আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি করছি। এবং এখানে যারা আজকের এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং আপনাদের মঞ্চের নিচে, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বেলাইথিন আমগানিকক সামানি বাগৈ হাস্তেনি বরমগোनां মন্ত্রীরকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো প্রাককালে মিডিয়া বন্ধু যারা স্যাটেলাইট বিল্ডিং এ উপস্থিত আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হচ্ছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন শ্রীকামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর বিধান, রয়েছেন আমাদের লেবার কমিশনার
তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন যে স্বাধীনতার পর 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা ভারতবর্ষের এবারের যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওরাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু বড় অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এবছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসে, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলেমেয়েদেরকে ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তা নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের রাজ্য থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেট ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাজারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো আবদার হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সম্পূর্ণ মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলে আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন, আমাদের এখানে কোনো ধরনের তাদের বিমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে বিমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে, গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিবার খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করবো। এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের লেবার ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ, লেবার ডিপার্টমেন্টের যেমন ডিআরবিটিতে আপনারা জানেন রেজাল্ট বেরিয়েছে, গ্রুপ ডিতে আবার পরীক্ষার জন্য তারিখ দেওয়া হয়েছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে হবে। অলরেডি গ্রুপ সিতে যারা যারা নাম এসছে, যারা ইন্টারভিউতে যারা বেরিয়েছে, যারা চাকরি পাবেন, তাদের অলরেডি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের রিকুয়েশন অনুযায়ী তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে, তাদের সেই প্রক্রিয়ার কাজে শুরু হয়েছে।
গ্রুপ ডিতে ইন্টারভিউর জন্য আপনারা জানেন তাদের এখন অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে, তো সেটাও খুব শীঘ্রই হবে। এটা আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা কাজ। লেবার ডিপার্টমেন্টের বড় একটা কাজ আমরা সফলতার সঙ্গে করেছি, সেটা লম্বা সময় পেন্ডিং ছিল, সেটা নিয়ে খুব একটা ভাবা হয়নি কোনো সময়। যারা চা শ্রমিক, যারা চা বাগানে যারা কাজ করে, তাদের চা শ্রমিক কল্যাণ প্রকল্পে যেমন তাদের জমি দেওয়া হয়েছে 2000 পরিবারকে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মালিক স্যার নেতৃত্বে আমরা 2000 পরিবারকে জমির এলাকা, কিন্তু আমরা লেবার ডিপার্টমেন্টকে নিয়ে মনিটরিং করা বা তাদের কাছে কাজটা পৌঁছে দেওয়া সেটা যেমন করেছি। আরেকটা হলো লেবার যারা শ্রমিক যারা রয়েছে, যারা করে তাদের যে ইপিএফ এর পয়সাটা যেটা তাদের থেকে কেটে রাখা হয়, তারা সেই টাকাটার থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়। কারণ একদম চা শ্রমিকরা ঠিক সেভাবে পড়াশোনা জানেন না, আধার কার্ড লিঙ্কেজ হওয়ার কারণে তাদের যে ডেট অফ বার্থ সেটা যখন টাকাটা কাটা হয় বা জমা হয় তখনকার সঙ্গে বর্তমান যে তাদের আধার কার্ড সেটা গরমিল রয়েছে হচ্ছে, তার জন্য তারা টাকাটা পেতেন না। সেগুলোকে আমাদের লেবার দপ্তর প্রত্যেকটা বাগানে গিয়ে ক্যাম্প করে আজ তাদেরকে কিন্তু সেটা প্রায় আমি বলতে পারি 80-90% এটা আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি। এবং তারা দীর্ঘ সময় ধরে যারা 70-80 হয়েছে এরকমও ঘটনা রয়েছে, অনেক মারা গেছেন যারা তাদের টাকা পাননি, তাদের জমানো টাকা, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দপ্তর করেছে। আমরা বোনাস, আমরা প্রত্যেক দুর্গাপূজা আসলেই আমরা দেখি আমাদের চা শ্রমিক যাদের তাদেরকে বোনাস থেকে বঞ্চিত করেন মালিক ম্যানেজাররা। এবার আমরা 1 মাস আগের থেকে আমাদের দপ্তরের লেবার কমিশনার রয়েছেন বা আমাদের লেবার সেক্রেটারি রয়েছেন, ওনারা একদম ধাপে ধাপে একদম বাগানগুলোতে গিয়ে সেখানে মিটিং করেছেন এবং তাদেরকে বোনাসের ব্যবস্থা করেছে। প্রত্যেক বাগান এবার তাদেরকে বোনাস দিয়েছে। শুধু বাগানের বোনাস নয়, এবার সবচেয়ে বড় কথা আপনাদেরকে বললে খুশি লাগবে সবাই, যে একটা বড় সংখ্যায় আউটসোর্সিং, নতুন করে আমাদের রাজ্যে আউটসোর্সিং এ অনেকটা আপনারা রয়েছেন, বিভিন্ন সিকিউরিটিতে কাজ করেন, অন্যান্য দপ্তরে কাজ করেন, তাদেরকেও আমরা এক প্রকার বলতে পারেন আমাদের দপ্তর ডেকে এনে তাদেরকে এমওএ সাইন করিয়েছে যে তারা যেন দিতে হবে তাদেরকে বোনাস, তাই কাউকে যেন বোনাস থেকে বঞ্চিত না করা হয়। এই সংখ্যাটা নেওয়ার কম নয়, প্রায় 20,000-এর আশপাশ। তো এই 20,000 লোক যারা আউটসোর্সিং এ কাজ করেন, বিভিন্ন হাউসকিপিং রয়েছেন, বিভিন্ন আপনার যারা শ্রমিকরা রয়েছেন, আরো অর্গানাইজ সেক্টরে যারা কাজ করে, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে এবং তারা পাবে। সেটা প্রাইভেট যারা কোম্পানিগুলো ম্যান পাওয়ার সাপ্লাই করে তাদেরকে বাধ্য করা হয়েছে তারা জন্য তাদের এই পয়সাটা দেন, বোনাসটা দিয়ে দেন। তো তারা সবাই কমিটমেন্ট করেছে এই দুর্গাপুজোর আগে সমস্ত দিয়ে দেবে। তো এর মধ্যে আমি এখন পর্যন্ত যেগুলো জেনেছি অলমোস্ট 90% দিয়ে দিয়েছে। কোনো কোনো মালিক যেগুলো বন্ধ প্রায় ধরুন ফ্যাক্টরি বা বাগান, তারা দিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা থাকবে সবাই যেন সেগুলো পায়, সেইভাবে আমাদের দপ্তর কাজ করছে। আমাদের শ্রম দপ্তরের আরেকটা হচ্ছে লেবার বোর্ড রয়েছে, কনস্ট্রাকশন বোর্ড রয়েছে। এই কনস্ট্রাকশন বোর্ডে আমরা ইতিমধ্যে আমরা কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখেছিলাম যে আমাদের যেটা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে খুব একটা দেওয়া হচ্ছে। আমি আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সেটাও আপনাদের কাছে তুলে ধরতে চাই তার পরিসংখ্যানটা। আমরা প্রায় মহিলা নির্মাণ শ্রমিক যেটা বিবাহ যোজনা রয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই বছর যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 135 জনকে দিয়েছি। যে স্কিমটা রয়েছে তারা 50,000 টাকা এর জন্য পায়। আমাদের মেয়েরা যারা শ্রমিকের কাজ করে, নির্মাণ শ্রমিকের কাজ করে, সেই সংখ্যাটা 135 জনকে আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা তাদেরকে দিয়েছি। এডুকেশন বেনিফিট আমাদের যাদেরকে দেওয়া হয়েছে এটা 6,960 জনকে, যারা নির্মাণ শ্রমিকের ছেলে মেয়েরা যারা আলাদা আলাদা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত, একটা গ্রেড 3 থেকে 5 পর্যন্ত যারা মাধ্যমিক এবং যারা গ্রাজুয়েট, তাদের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে। তো সেই সংখ্যাটা প্রায় আমরা 6,960 জনকে এই বেনিফিট দেওয়া হয়েছে। যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন এই যারা নির্মাণ শ্রমিকের মধ্যে, তাদেরকেও প্রায় 5 জনকে দেওয়া হয়েছে। মেডিকেল বেনিফিট যারা চিকিৎসার জন্য, আমাদের নির্মাণ শ্রমিক ভাইয়েরা চিকিৎসা করাতে বাইরে যান বা স্পেশাল ট্রিটমেন্টের জন্য বাইরে বা আইলেস বা আমাদের অন্য হসপিটালে যারা ভর্তি হন, এই সংখ্যাটাও আমরা কিন্তু 60 জনকে দিয়েছি। পেনশন বেনিফিট যারা পান এটাতে 2,865 জনকে দেওয়া হয়েছে। ডেথ বেনিফিট 44 ডেথ বেনিফিট যারা তারাও পেয়েছে।
তো এই ধরনের সব মিলিয়ে আমরা 10,095 জনকে আমরা দিতে পেরেছি ইতিমধ্যে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে আমাদের নির্মাণ শ্রমিক প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়, এই টাকাটা আমাদের এই সরকারের আমলে, আমরা যদি দেখি বামপন্থীদের আমলে যে সরকার তাদের যে অ্যামাউন্টটা ছিল, তারা 10,000 টাকা দিত ম্যারেজ বেনিফিট, আমরা 50,000 টাকা দিচ্ছি। আমরা তাদেরকে যাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট যেটা তাদের ছিল মাত্র 50,000 টাকা দেওয়া হতো, আজকে আমরা সেটাকে 4 লাখ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে তাদের সবচেয়ে লিমিট ছিল 10,000 টাকা থেকে 50,000 টাকা, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি ম্যাক্সিমাম। তো এই ধরনের অনেকগুলো, যেখানে তাদের সময় মাত্র 6,000 টাকা ছিল জেনারেল মাস্টার ডিগ্রি কোর্সের জন্য, এখন আমরা 10,000 টাকা দিচ্ছি। আপনার টেকনিক্যাল কোর্সের জন্য যারা আইটিআইতে বা কোথায় ডিপ্লোমা কোর্স করছেন তাদেরকে 8,000 টাকা দেওয়া হতো, আমরা 12,000 টাকা দিচ্ছি। যেখানে জেনারেল ডিগ্রির জন্য অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য যেখানে 5,000 টাকা দেওয়া হতো, আমরা 20,000 টাকা দিচ্ছি। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটাও বাড়িয়েছি এবং সংখ্যাটাও আমরা বাড়িয়েছি। আজকে আমরা তাদেরকে এই সুবিধাটা আমরা দিতে পেরেছি। আমাদের শ্রম দপ্তরের এই কাজগুলি ইতিমধ্যে চলছে। আমরা নতুন করে যে সমস্ত ক্যাচার ইউনিট অর্থাৎ পাথর ভাঙা, যেহেতু রাজ্য উন্নয়ন করছে, আমরা দেখছি সবাই যেভাবে ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, শপিং মহল তৈরি হচ্ছে, এই সমস্ত ডেভেলপমেন্টের কাজের জন্য কিন্তু শ্রমিক একটা বড় প্রায়োরিটি, অর্থাৎ শ্রমিক ছাড়া এগুলো করা সম্ভব নয়। এবং পাথর ভাঙা, ইট ভাঙা, ইট ভাটাতে কাজ করে সেগুলো করা সম্ভব নয়। তো আমাদের দপ্তরের যারা লেবার ইন্সপেক্টররা রয়েছে তারা সময় সময় সেগুলোকে ভিজিট করছে এবং সেগুলোকেও আমরা তাদেরকে বাধ্য করছি তাদেরকে ইএসআই করিয়ে দিতে। এবং ইএসআই হসপিটালের জন্য অলরেডি প্রসেসিং রয়েছে, যেটা আমাদের বুদ্ধনগরে যেটা নির্মাণ হবে সেটাও আমাদের প্রসেস রয়েছে, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিছু লেবার সেট তৈরি করা, জিবি হসপিটালের আশপাশে কোথায় যারা চিকিৎসা করতে আসেন তারা যেন সেখানে সেই শেডে থাকতে পারেন কম পয়সাতে, এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে লেবার বোর্ডের মাধ্যমে, কনস্ট্রাকশন বোর্ডের মাধ্যমে হেলথ পরিষেবা, মোবাইল হেলথ পরিষেবা দেওয়া, সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই দিশাতে আমাদের আধিকারিকরা কাজ করছে, আমরা সেগুলো খুব শীঘ্রই করতে পারবো। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের কিছু বিষয় যেগুলো বলুন। সেটা আমি দিয়ে দেবো, ডাটাটা আছে, আমরা আপনি শেয়ার করে দেবেন। অনেকগুলো তো কম ফাঁসিল করা, ঠিক আছে, দেখবো সেটা আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনুন, এরপর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে অনেকগুলো কাজ ইতিমধ্যে আমরা সফলতার সঙ্গে যেগুলো করেছি সেগুলো এক দুটা বিষয় আমি তুলে ধরছি। আমরা নতুন আমাদের রাজ্যে নতুন আমাদের 234টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হয়েছে ইতিমধ্যে। আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার 234টি অঙ্গনওয়াড়ি সেন্টার, যার মধ্যে 44 অর্থাৎ 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে ব্লু সেটেলমেন্ট এরিয়াগুলোতে, যেখানে ইয়াং শরণার্থী শিবির নতুন করা হয়েছে, যেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেখানে 44টা সেন্টার নতুন করা হয়েছে। এবং এর মধ্যে আমরা ধলাই জেলাতে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টার, সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপগ্রেড। আমাদের মাথায় এরকম একটা ঢুকে গিয়েছে, সবাই ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টার মানে খিচুড়ি খাবার, সেখানে একবেলা খেতে পারবে ছোট বাচ্চারা। আমরা এর থেকে বের করে আসতে চাইছি, আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা শুরু করেছি 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে, এবং সেখানে স্মার্ট ক্লাস, এলইডি স্ক্রিন, ইলেকট্রিসিটি, পাংখা, অর্থাৎ যেগুলো একটা মডার্ন প্রাইভেট স্কুলে থাকে সেই ধরনের আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের জন্য শুরু করেছি। 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার নেওয়া হয়েছে। তার মধ্যে 50টা অঙ্গনওয়াড়ি সেন্টারে অলরেডি টেন্ডার প্রসেস হয়েছে, টিভি লাগানো হবে, পেইন্টিং করানো হবে, সেগুলো আপগ্রেড করা। তো সেভাবে আমরা করছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে গ্রেডিং করেছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এই যে 10,145টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এগুলোকে গ্রেডিং করা হচ্ছে, অর্থাৎ এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা এইভাবে আমরা করেছি। 80% বাচ্চারা যেখানে উপস্থিত হয় সেখানে আমরা এ গ্রেড দিয়েছি। যেখানে ধরুন 50% বাচ্চারা উপস্থিত হয় সেখানে আমরা বি গ্রেড দিয়েছি। যেমন 20% যেখানে বাচ্চা হয় সেখানে আমরা সি গ্রেড দিয়েছি। এগুলো করে আমরা নিচের থেকে শুরু করতে চাইছি, যেখানে আমরা লাস্ট গ্রেডে অর্থাৎ 5 নম্বরে যেখানে আসবে সেগুলোকে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা সেখানে স্পেশাল ড্রাইভ দিয়ে
আমরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন একটা কমিটি করেছি। এখানে যারা আছি আমরা মিডিয়াতে কাজ করি, আমরাও আমাদের পরিবারের আত্মীয় স্বজন ছোট বাচ্চারা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, এটা আমরা সবার জন্য, আমরাও সেখানে সামিল হবো। আমরা রিকোয়েস্ট করবো আপনারাও নিজ নিজ এরিয়াতে সেটাতে সামিল হবেন। আমরা জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্কার, অভিভাবক যারা যেদের বাচ্চারা পড়ে, যেভাবে স্কুলে এসএমসি কমিটি রয়েছে ঠিক আমরা অঙ্গনওয়াড়ির জন্য কমিটি করছি, অর্থাৎ সেখানকার অভিভাবক যারা রয়েছে বা কোনো অফিসাররা সেখানে বসবাস করে সবাইকে নিয়ে একটা টিম তৈরি করছি এবং তাদের মনিটরিং এ সেই সমস্ত স্কুল চলা, এবং তারা আমরা ওই 2 মাস আমাদের কাজ থাকবে ওই সমস্ত গার্জিয়ানের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসে। তো আমরা যেগুলো ওই নিচের থেকে শুরু করবো এগুলোকে আপগ্রেড করার জন্য, তো সেটা শুরু হয়েছে আমাদের। আমার নজরে একটা বিষয় এসেছিল মিডিয়ার মাধ্যমে, শাড়ি এবং তাদের পাত্রা যারা পড়েন আমাদের অঙ্গনওয়াড়িতে যাদের দেওয়া হয়নি। আমি সেটা বলতে চাই 2019-20 আপনারা জানেন গোটা পৃথিবী মহামারী করোনার একটা সমস্যা ছিল, গোটা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, কিন্তু আমাদের ভারত সরকারও তখন আমাদের যে ফান্ডটা দেন এই অর্থাৎ কাপড় কেনার জন্য সেই ফান্ডটা দেওয়া হয়নি। তো সেখানে লেখা হয়েছিল পত্রিকাতে যে আমাদের ব্যবস্থাপনা বা আধিকারিকরা সেরকম নয়, আমাদেরকে টাকা দেওয়া হয়নি কেন্দ্র থেকে, যেহেতু এই স্কিমগুলো কেন্দ্র সরকার চালান, তো কেন্দ্র থেকে যেহেতু টাকা আসেনি সেগুলো দেওয়া হয়নি। আমরা 22 ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমরা আগে যেহেতু টাকা দেওয়া হয়নি, এখন কেন্দ্র আমাদেরকে টাকা দিয়েছে, আমরা 22 ফাইন্যান্সিয়াল এবং 23-24 অর্থ বছরে তাদেরকে শাড়ি এবং তার 2 করে শাড়ি 5টা কেনার জন্য অলরেডি আমরা আমাদের সিডিপিও আমরা লেভেলে টাকা পাঠিয়ে দিয়েছি, স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা সেগুলো কিনে নেবে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে সামাজিক ভাতা 30,000 নতুন সামাজিক ভাতা দেওয়া হবে, যারা মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে 30,000 নতুন দেওয়ার অলরেডি কাজ অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হয়েছে, স্কুটিনি চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা দিয়ে দেবো। সেটা স্কুটিনি বা যেগুলো অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা সেগুলো দিতে পারবো। আমাদের এখন পর্যন্ত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন করে আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 334 জন নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পেরেছি এবং তারা তাদের কাজে যোগ দিয়েছে। এরকম 176 জন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে, যাদেরকে আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা অনেক দিন ধরে কাজ করছেন, এডুকেটেড যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের মধ্যে থেকে 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে আমরা তাদের প্রমোশন দিয়ে তাদেরকে সুপারভাইজার করেছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মনিটরিং করার জন্য আমাদের স্টাফ সংখ্যা কম ছিল, সেখানে আমরা 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা এডুকেটেড, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের সিনিয়রিটি বেসিসে আমরা সেখানে তাদের 100 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার করা হয়, তারা সেগুলো দেখছে। বাকি আমাদের আরো কিছু স্কিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, যেগুলো অনেকেই সেটা জানেন, অনেকে জানেন না। জুবিনাইল জাস্টিস ফান্ড, এটা অনেক সময় মানুষের বলেন যে আসলে এটা থেকে সুবিধা কারা পায়। জুবিনাইল জাস্টিস ফান্ড থেকে এখন আমরা 2023-24 অর্থ বছরে 23 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য গরিব বাচ্চারা যারা চিকিৎসা করতে পারেন না, একদম অসহায় যারা, তাদেরকে কম মিনিমাম আমরা 10,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা অবধি এরকম 23 জন বাচ্চাকে ইতিমধ্যে আমরা চিকিৎসার জন্য সাহায্য করতে পেরেছি এবং আমরা করেছি। এরকম দিব্যাঙ্গ যারা রয়েছে, আমরা এখানে দিব্যাঙ্গ আমাদের রাজ্যে অনেকেই বলেন যে কত সংখ্যা, দিব্যাঙ্গ 14,726 জন দিব্যাঙ্গ যারা, তাদেরকে ভাতা দেওয়া হয় ইনস্ট্যান্ট। আমরা আমাদের এই গভর্নমেন্ট আসার পরে, আমাকে দায়িত্ব দেওয়ার পরে, যখনই আমরা যেখানে দেখি আমরা কোনো দিব্যাঙ্গ রয়েছেন 100% পাওয়ার উপযুক্ত সেই ভাতা পেতে পারে, আমরা ইনস্ট্যান্ট 1 সপ্তাহের মধ্যে দিয়েছি, 5 দিনের মধ্যে দিয়েছি। এরকমও ঘটনা রয়েছে, আমাদের আধিকারিকরা এত স্পিডে কাজ করেছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের সামনে আসার পরে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে দিয়েছি। এইচআইভি পেশেন্টও ভাতা পান, সামাজিক ভাতা। 2036 জন এইচআইভি পেশেন্ট যারা 2,000 টাকা করে মাসে ভাতা পান। ইতিমধ্যে আমরা এই 3 মাসে আমরা আরো 83 জন এইচআইভি পেশেন্টকে ভাতা দিতে শুরু করেছি, যারা ভাতা পান, যাদের অ্যাকাউন্টে অলরেডি চলে গিয়েছে পয়সা, এরকম নতুন 83 জন। আমরা ক্যান্সার পেশেন্ট মান্থলি, এই ক্যান্সার পেশেন্ট অনেকেই জানেন না, আমরা অনেকেই জানতাম না, ক্যান্সার পেশেন্ট যারা, তারাও ভাতা পান। 2,865 জন ক্যান্সার পেশেন্ট ত্রিপুরাতে ভাতা পান
এর মধ্যে আমরা এই গভর্নমেন্ট অর্থাৎ আমাকে দায়িত্ব দেওয়ার পরে 270 জন নতুন ক্যান্সার পেশেন্টকে আমরা ভাতা দিতে শুরু করেছি, যারা ইতিমধ্যে ভাতা পান, তাদের অ্যাকাউন্টে ভাতা চলে গিয়েছে। তিনি যতদিন জীবিত 2000 টাকা ভাতা পাবেন। এইচআইভি পেশেন্টও যাবে 2000 টাকা মান্থলি, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন গভর্নমেন্ট থেকে 2000 টাকা ভাতা দেবে। জুভেনাইল যেটা ফান্ড রয়েছে চিকিৎসার জন্য, সেটা শুরুটা 2000 টাকা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট 3 লক্ষ টাকা জুভেনাইল জাস্টিস ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়। মিশন বাস্তবায়নে আমরা যারা সিঙ্গেল প্যারেন্ট অর্থাৎ বাবা নেই বা বাবা মারা গেছেন বা বাবা ছেড়ে দিয়েছেন, গরিব বাচ্চা, এই ধরনের শিশুদেরকেও আমরা 4000 টাকা করে প্রতি মাসে দেই এবং তাদেরকে আমরা হোমে রাখার ব্যবস্থা বা সে বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে 4000 টাকা করে মাসে দেওয়া হয়, এদেরকেও আমরা দিতে শুরু করেছি। তো মোটামুটি আমরা এই কাজগুলো ইতিমধ্যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং আমাদের শ্রম দপ্তর এবং স্পোর্টস, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যে আমরা এই কাজগুলো সফলতার সঙ্গে আমরা করেছি। আগামী দিন আপনাদের সহযোগিতা আরো করার আমাদের চেষ্টা থাকবে। আর বিশেষ কিছু যদি আজ আপনাদের জানার থাকে, আমাদের আধিকারিকরা রয়েছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্যার, এই এইচআইভি এবং ক্যান্সার পেশেন্ট যারা ভাতা পান, সেক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া কি থাকে? প্রত্যেকেই তো আর পান না। एचआईवी पेशेंट्स के लिए ना ये जो एज फंड ऑफ सोसाइटी तरफ से हमारे पास रिकमेंडेशन होना चाहिए, वो सर्टिफाई करते हैं कि ये और ही और शी इज एलिजिबल। कैंसर पेशेंट के लिए स्टेट का रीजनल कैंसर सेंटर अगरतला, उनके तरफ से रिकमेंडेशन। শ্রম কার্ড কতজনকে দিয়েছেন এখনো পর্যন্ত? আরো কিছু কি পেন্ডিং আছে না? সবগুলো দেওয়া হয়ে গেছে। স্পোর্টসের ব্যাপারে বলছিলেন যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রয়াস করছে, তো সেক্ষেত্রে নরসিংগড়ে যে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে বহু বছর থেকে, এটা মানে বিগত সরকারের সময় থেকে এটা আটকে রয়েছে বা এখন আবার শুরু হয়েছে, তার অগ্রগতি কত? নরসিংগড়ে যে স্টেডিয়ামটা হচ্ছে, এটা ত্রিপুরা সরকারের নয়, এটা পিসিএ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই অর্থ সহযোগিতা তারা করছেন। তো এটা আমাদের সরকারি দপ্তরের অধীনে নয়, তারপরেও আমরা যেহেতু স্পোর্টস রিলেটেড আপনারাও জিজ্ঞাসা করছেন, ক্রিকেটটা স্বতন্ত্র বোর্ড তারা করে, তারপরেও গভর্নমেন্ট নজরদারি রাখছে। আমার যতটুকু ধারণা হয়তো 5-6 মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে। ভবিষ্যৎ কর্মা দপ্তরের টিআই এর জন্য ইমপ্লিমেন্ট হয়েছে, এটা কতটুকু কি অবস্থায় আছে? এটাও আন্ডার প্রসেস, সেটা দেখছেন। এটার কিছু কমপ্লেইনও রয়েছে অনেকের, আবার এটা নিয়ে ইয়েও রয়েছে, এগুলো দেখছেন দপ্তর, সেগুলো সময় বলবে কি করবে। আর আরেকটা বিষয় আমি বলা হয়নি, আমরা এবার আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে আমরা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি, আর আমরা সবার কাছে আপিলও করেছিলাম এই হল থেকে, এই মিডিয়ার মাধ্যমে, যে আমরা সমস্ত ক্লাবগুলোকে অনুরোধ করেছি নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের ক্ষেত্রে সবাই যেন অংশীদার হয়। এবার দুর্গাপূজার মাধ্যমে আমরা ক্লাব, সার্বজনীন পূজা মণ্ডপ সবাই যেন অধিক থেকে অধিকতর আমরা প্ল্যাকার্ড, হোর্ডিং, পথনাটকের মাধ্যমে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করি। তার জন্য যারা খুব ভালোভাবে করবে এই ধরনের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা প্রত্যেক জেলা ওয়াইজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করব এবং আর্থিকও তাদেরকে একটু সাহায্য করবো এবং তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে যারা বেস্ট সামিল হবে। তো আমি আপনাদের মাধ্যমে আবারও বলছি, এর জন্য আমরা একটা অ্যাপ তো তৈরি করেছি, সেই অ্যাপের মাধ্যমে তারা গিয়ে তাদের পুজো মণ্ডপের ফটোগ্রাফ বা তারা কি করছে সেগুলো আপলোড করতে পারে। জাতীয় যুব বাইরে 27 নম্বর জাতীয় যুব প্রতিযোগিতা হবে, কোথায় হবে এবং আন্ডার 17 স্কুল লেভেল, আন্ডার 17 গোটা ভারতবর্ষ থেকে প্রত্যেক রাজ্য থেকেই আসবে এবং সেটা এখন স্থান নির্ধারণ আগরতলাতেই হবে। তো আগরতলাতে আমাদের যে রয়েছে, যেমন আমাদের এনআরসিসি রয়েছে, যেখানে যেখানে রয়েছে থাকা বা করা সেখানেই হবে। তো এখনো ফাইনাল সবকিছু হয়নি, আপনাদেরকে তারিখটা আমি একবার বললাম।